হাই ফ্রেন্ড, তোমরা দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, তোমাদের এসএসসি সিআইএসএল পরীক্ষা চলছে। আজ 8ই জুলাই। এখন আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ফার্স্ট শিফটে এসে যাওয়া প্রশ্নগুলো নিয়ে। ফার্স্ট শিফটে আমি বেশ কিছু প্রশ্ন তোমাদের জন্য সংগ্রহ করতে পেরেছি এবং যে সমস্ত বন্ধুরা এবং ভাইরা আমাকে এই প্রশ্ন পাঠিয়েছে অবশ্যই তোমাদের অনেক ধন্যবাদ জানাই। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করে দেবে, আর চ্যানেলে যারা নতুন আছো এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করছি প্রশ্নগুলো। CH2 CH3 নিম্নলিখিত কোন যৌগের IUPAC? তো সঠিক উত্তর ইথাইন। ইথাইন, আর ইথাইন একটি অ্যালকাইন যৌগ। চলো নেক্সট। মহাবীর জয়ন্তী কোন তীর্থঙ্করের জন্মতিথি উপলক্ষে পালন করা হয়? তো সঠিক উত্তর মহাবীর। মহাবীরের জন্ম উপলক্ষে মহাবীর জয়ন্তী পালন করা হয়। মহাবীর ছিলেন জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর এবং শেষ তীর্থঙ্কর। ঋষভদেবকে জৈন ধর্মের প্রথম প্রকৃত প্রতিষ্ঠাতা হিসাবে বিবেচনা করা হয়। পার্শ্বনাথ ছিলেন জৈন ধর্মের 23তম তীর্থঙ্কর। জৈন ধর্মের দুটি সম্প্রদায় ছিল, একটি দিগম্বর, অপরটি শ্বেতাম্বর। ঠিক আছে, চলো নেক্সট। ভারতীয় সংবিধানে অনুচ্ছেদ 30 কোন বিষয়ে আলোচনা করা রয়েছে? তো এটা কিন্তু এর আগেও দুবার কিন্তু তোমাদের চলে এসেছে, আজকেও আসলো। তো বলেছে অনুচ্ছেদ 30-এ বলা রয়েছে সংখ্যালঘু সম্প্রদায় ব্যক্তিবর্গ নিজেদের পছন্দ মতো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করতে পারবে। তো অনুচ্ছেদ 30-এ কী বলা রয়েছে? সংখ্যালঘু সম্প্রদায়ের ব্যক্তিবর্গ নিজেদের পছন্দ মতো শিক্ষা প্রতিষ্ঠান স্থাপন ও পরিচালনা করতে পারবেন। ঠিক আছে, অবশ্যই একটু লাইক করে দেবে। চলো নেক্সট। 2011 সালের জনগণনা অনুযায়ী কোন রাজ্যের জনসংখ্যার বৃদ্ধির হার সবচেয়ে কম? তো দেখো, ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল টোটাল ভারতবর্ষে 17.5%, আর সবচেয়ে বেশি মাত্রায় বৃদ্ধি পেয়েছিল মেঘালয় রাজ্যে। মেঘালয় রাজ্যে জনসংখ্যা বৃদ্ধির হার ছিল সর্বোচ্চ। এবার সর্বনিম্ন দিক থেকে দেখা যায়, সর্বনিম্ন ছিল নাগাল্যান্ড, সেখানে ঋণাত্মক হয়েছিল -0.58%। ঠিক আছে, আর দ্বিতীয় স্থানে ছিল কেরালা, তাদের জনসংখ্যা বৃদ্ধির হার ছিল 4.91। নাগাল্যান্ডের লাক্ষাদ্বীপের জনসংখ্যা বৃদ্ধির হার 6.30। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের জনসংখ্যা বৃদ্ধির হার 6.8%, এবং গোয়ার কিন্তু জনসংখ্যা বৃদ্ধির হার 8.23%। তো তোমাদের কিন্তু অপশনে সম্ভব, অনেকে বলছে কেরালা ছিল, তো সঠিক উত্তর কিন্তু কেরালা হয়ে যাবে। চলো নেক্সট। দিন-ই-ইলাহি নামে নতুন ধর্মপ্রচার কে করেছিলেন? তো দিন-ই-ইলাহি নামে নতুন ধর্মপ্রচার করেছিলেন সম্রাট আকবর। মুঘল সম্রাট আকবর কর্তৃক 1582 খ্রিস্টাব্দে প্রবর্তিত ধর্মপ্রচার। তাহলে আকবর যে নতুন ধর্ম প্রচার করেছিলেন তার নাম কি ছিল? দিন-ই-ইলাহি। পরবর্তী প্রশ্ন। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের দ্বিতীয় জনবহুল শহর কোনটি? তো দেখো, আমি বারবার বলেছি 2011 সালের জনগণনা থেকে তোমাদের আসবে। তো দেখা যাচ্ছে প্রতিটা শিফটেই 1 থেকে 2টি প্রশ্ন তোমাদের থাকছেই। তো আগামীতে যারা এসএসসি এমটিএস পরীক্ষা দেবে অবশ্যই তাদের বলবো, ভাই অবশ্যই 2011 সালের জনগণনা ভালো করে একটু পড়বে। পরবর্তী প্রশ্ন। 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতের দ্বিতীয় জনবহুল শহর কোনটি? তো সঠিক উত্তর নতুন দিল্লি। নতুন দিল্লি ভারতের দ্বিতীয় জনবহুল শহর। প্রথম স্থানে রয়েছে কি? মুম্বাই। মুম্বাই রয়েছে প্রথম স্থানে। এরপর তৃতীয় এবং চতুর্থতম স্থানে রয়েছে ব্যাঙ্গালোর এবং কলকাতা। ঠিক আছে, চলো নেক্সট। ব্রাহ্ম সমাজের প্রথম নাম কি ছিল? তো সঠিক উত্তর হবে আত্মীয় সভা। আত্মীয় সভার পরবর্তী নাম হয় ব্রাহ্ম সমাজ। রাজা রামমোহন রায় 1815 সালে আত্মীয় সভা প্রতিষ্ঠিত করেন। পরবর্তী সময় 1828 সালে নাম পরিবর্তন করে রাখে ব্রাহ্ম সমাজ। তো ব্রাহ্ম সমাজ
যার পূর্বের নাম ছিল আত্মীয় সভা। এটা প্রতিষ্ঠা করেছিলেন রাজা রামমোহন রায় 1815 সালে, এবং নাম পরিবর্তন করে ব্রাহ্ম সমাজ এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1828 সালে। পরবর্তী প্রশ্ন, ভাওয়াই কোন রাজ্যের লোকনৃত্য? ভাওয়াই কোন রাজ্যের লোকনৃত্য? তো সঠিক উত্তর হবে রাজস্থান। রাজস্থানের একটি লোকনৃত্য ভাওয়াই। এবার তোমাদের যদি বলা হয় ভাওয়াই লোকসঙ্গীত কোন রাজ্যের, তো অবশ্যই পশ্চিমবাংলার। পশ্চিমবঙ্গে যে উত্তরের যে জেলা রয়েছে কোচবিহার, তো ঠিক আছে, এই কোচবিহারে কিন্তু ভাওয়াই নাচ সঙ্গীত কিন্তু খুবই জনপ্রিয়। তো সঠিক উত্তর হবে ভাওয়াই লোকনৃত্য রাজস্থান। তো আগে একটা পরীক্ষা ছিল ভাওয়াই লোকসঙ্গীত, তো ভাওয়াই লোকসঙ্গীত কিন্তু পশ্চিমবঙ্গে। ঠিক আছে, চলো নেক্সট। প্রো কবাডি লিগ 2022 চ্যাম্পিয়ন হয়েছিল কোন দল? তো কবাডি লিগ 2022 চ্যাম্পিয়ন হয়েছিল জয়পুর পিঙ্ক প্যান্থার। জয়পুর পিঙ্ক প্যান্থার 2022 সালে চ্যাম্পিয়ন হয়েছিল, আর 2022 সালে রানার্স আপ হয়েছিল পুনেরি পল্টন। প্রো কবাডি লিগ এই টুর্নামেন্টটি শুরু হয়েছিল 2014 সাল থেকে, আর বর্তমানে 2023 সালে যারা চ্যাম্পিয়ন হয়েছে তারা হলেন পুনেরি পল্টন। তো বর্তমান চ্যাম্পিয়ন কারা? তো বর্তমান চ্যাম্পিয়ন পুনেরি পল্টন। কবাডি খেলার কোর্টে 7 জন করে খেলোয়াড় উপস্থিত থাকে এবং অতিরিক্ত থাকে 5 জন। তো কোর্টে থাকে 7 জন এবং অতিরিক্ত থাকে 5 জন। ঠিক আছে, চলো নেক্সট। সম্প্রতি তাকে খাদি ন্যাচারাল পেইন্ট এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানানো হয়েছে। তো সম্প্রতি নীতিন গডকরিকে খাদি ন্যাচারাল পেইন্টের ব্র্যান্ড অ্যাম্বাসেডর বানানো হয়েছে। বর্তমানে কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রী হলেন নীতিন গডকরি। কেন্দ্রীয় সড়ক ও পরিবহন মন্ত্রীর নাম কি? নীতিন গডকরি। সম্প্রতি উড়িষ্যার কোন আদিবাসী ভাষাকে অষ্টম তপশিলে অন্তর্ভুক্ত করার জন্য উড়িষ্যা সরকার সম্মতি দিয়েছে? তো উড়িষ্যা সরকার কুই ভাষাকে অষ্টম তপশিলিতে অন্তর্ভুক্ত করার জন্য উড়িষ্যা রাজ্য সরকার সম্মতি জানিয়েছে। বর্তমানে অষ্টম তপশিলিতে 22টি স্বীকৃত ভাষা রয়েছে। তাহলে অষ্টম তপশিলিতে কয়টি স্বীকৃত ভাষা রয়েছে? তো সঠিক উত্তর 22টি। চলো নেক্সট। মার্চ 2024 অনুযায়ী ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে? তো ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমি কিন্তু 2024 সালের যে নতুন ক্যাবিনেট মন্ত্রী তাদের কিন্তু সম্পূর্ণ এক PDF এবং ভিডিও দিয়ে দিয়েছি। তোমরা যারা এই ভিডিওটা দেখোনি, তো নতুন যে কেন্দ্রীয় ক্যাবিনেট মন্ত্রী তাদের ভিডিওটা আমি দিয়েছি, অবশ্যই তোমরা দেখে নেবে আগামীতে যারা SSC MTS পরীক্ষা দেবে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি উদ্ভিদের প্রাথমিক বৃদ্ধির জন্য দায়ী? তো উদ্ভিদের প্রাথমিক বৃদ্ধির জন্য দায়ী রসস্ফীতিজনিত চাপ। রসস্ফীতিজনিত চাপ হলো কোষের মধ্যে এমন শক্তি যা কোষ প্রাচীরের বৃদ্ধি প্লাজমাকে ঝিল্লিকে ধাক্কা দেয়। ঠিক আছে, চলো নেক্সট। ফ্রিস্টাইল কুস্তি প্রতি রাউন্ডে কত মিনিটের খেলা হয়? তো ফ্রিস্টাইল কুস্তি প্রতি রাউন্ডে কিন্তু 3 মিনিট করে খেলা হয়। কত ডিগ্রি চ্যানেল আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে? সঠিক উত্তর 10 ডিগ্রি চ্যানেল। 10 ডিগ্রি চ্যানেল আন্দামান এবং নিকোবর দ্বীপপুঞ্জকে পৃথক করেছে। কোন কমিটির সুপারিশের ভিত্তিতে মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছে? এই প্রশ্নটা তোমাদের সবচেয়ে বেশিবার এসছে। তো সঠিক উত্তর শরণ সিং কমিটির সুপারিশে। 1976 সালে 42তম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে অন্তর্ভুক্ত হয়। মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধানে ভাগ 4 এ এবং অনুচ্ছেদ 451 রয়েছে। শরণ সিং কমিটির ভিত্তিতে এই মৌলিক কর্তব্য ভারতীয় সংবিধান অন্তর্ভুক্ত হয়। তখন মূল সংবিধান তখন ছিল 10টি মৌলিক কর্তব্য। বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা দাঁড়িয়েছে 11টি। মৌলিক কর্তব্য রাশীয় সংবিধান থেকে নেওয়া হয়েছে। দেখো 2002 সালে 86তম সংবিধান সংশোধনের মাধ্যমে 6 থেকে 14 বছর শিশুদের বাধ্যতামূলক শিক্ষা, এটি মৌলিক কর্তব্যটি অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার পর বর্তমানে মৌলিক কর্তব্যের সংখ্যা দাঁড়িয়েছে 11টি।
চলো নেক্সট, কম্পিউটারের সিস্টেম সফটওয়্যারের উদাহরণ দাও। তো অপারেটিং সিস্টেম, লিনাক্স, অ্যান্ড্রয়েড অ্যান্ড মাইক্রোসফট উইন্ডো, এই সবই কিন্তু কম্পিউটারের সিস্টেম সফটওয়্যারের উদাহরণ। তো বন্ধুরা, আমি এই 17টা প্রশ্ন তোমাদের জন্য সংগ্রহ করতে পেরেছিলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবে। খুব তাড়াতাড়ি সেকেন্ড শিফটের প্রশ্ন দিয়ে তোমাদের সঙ্গে হাজির হব। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে, ধন্যবাদ।